আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে থাকেন, সেই ক্ষুদ্র ক্ষুদ্র খামারদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছুটে চলে আমি এরশাদ হোসাইন। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সাতিয়া থানার ঘুঘুদা গ্রামের ঠান্ডুবার হাঁসের খামারে। তিনি দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন করে আসছেন। তিনি হাঁস পালন করে কতটুকু স্বাবলম্বী হয়েছেন শুনবো সেই খামারি ঠান্ডু ভাইয়ের কাছ থেকে। চলুন সেই খামারি ঠান্ডু ভাইয়ের সাথে সরাসরি কথা বলি। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আর পিছনে যে খামারটি দেখছেন, এই খামারটি ঠান্ডু ভাইয়ের। উনি দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন থাকেন বা করে আসছেন। হাঁস থেকে কী পরিমাণ আয় হয় বা তিনি কি পরিমাণ আয় করছেন শুনবো সেই খামারের মুখ থেকে। চলুন তার সাথে সরাসরি কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই আছি। আমি ভাই কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে আসছি। আমি এক সূত্রে জানতে পারলাম আপনি হাঁস পালন করে অনেকটা স্বাবলম্বী। আপনি হাঁস পালন করে থাকেন। তো আপনি পিছনে যে খামারটি দেখে আমার অনেক ভালো লাগছে, যে আপনার সাথে দুই চারটে কথা বলবো খামার বিষয়। ভাই আপনার এখানে কতগুলো হাঁস আছে এখন? 600 হাঁস আছে। আপনি 600 হাঁস থেকে কি পরিমাণ ডিম দিচ্ছে? 60-65 এরকম আসতেছে আর কি। হাঁসের বয়স কত? হাঁসের বয়স তো 5 মাস। 5 মাস। এখানে কি জাতের হাঁস আছে? ক্যাম্বল আছে আর ওই আছে অল্প কয়টা আছে, গোটা চারিক আছে, মনে করেন যে বেলজিয়াম হাঁস আছে। যাই হোক, আপনার এই হাঁস পালন 600 হাঁসে আপনি কি পরিমাণ ডিম আসতেছে এখন বর্তমান 60-65। আচ্ছা, এত কম কেন? এখন খাবার নাই বিলে, আমি এখন ধরা খাবার দিচ্ছি, মানে কিনা খাবার দিচ্ছি। আচ্ছা, বিলে আমি তো শুনছি পানি যখন বৃদ্ধি পায় তখন খাবারের পরিমাণটা বেড়ে যায়। পানি কমার সময় খাবার বাইরে হয়। তার মানে পানি যখন বেশি খাবার কমে যায়। কেন কমে? পানিটা কমে ওই নিচে মনে করেন যে শামুকটা থাকে, ওই শামুকটা তো উপরে আসিয়া সময় পায় না। মনে করেন যখন পানি গাঁটবে তখন ওই শামুকটা নিচে পড়ে থাকবে, ওরা ধরে ধরে খাবে। প্রিয় দর্শক, ঠান্ডাবার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শুনলাম, সেটা হচ্ছে উনি ওনার বাড়ির পাশে একটা বিল আছে, বিলে উনি হাঁসগুলো চড়ান। সেইখানে এখন পানি, পর্যাপ্ত পরিমাণ পানি, চারজনের খাবারের স্বল্পতা। কেন? কারণ হচ্ছে এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে খাবারগুলো উপরে থাকে সেই খাবারগুলো নিচে চলে যায়। এর জন্যে খাবারের পরিমাণ, খাবারের স্বল্পতা দেখা যাচ্ছে হাঁসের। এটাই তো। তো আপনার হাঁসের 600+ হাঁস, এখান থেকে আপনি কি পরিমাণ ডিম আশা করতেছেন? 500 ডিম আসবে। 500 ডিম আসবে। 500 ডিম যদি আসে, প্রতিদিন আপনি কত টাকার ডিম বিক্রি করবেন? 500 ডিম আসলে প্রত্যেক দিন ম্যাক্সিমাম 4.5 বিক্রি করবো। 4,500 টাকা বিক্রি করবেন। 4,500 টাকা যদি বিক্রি করেন তাহলে কি পরিমাণ খরচ হবে এই হাঁসের পাশে? 500। তখন খরচ নাই, মনে করেন যে তখন 500, 700, 800 টাকা হলে পারে চলে যাবে। আচ্ছা, এই হাঁস থেকে প্রতি মাসে আপনি কি পরিমাণ আয়ের সম্ভাবনা পাচ্ছেন? তাও তো 1-1 লক্ষ টাকা। প্রতি মাসে 500 হাঁস থেকে 1 লাখ টাকা আয় করা সম্ভব? অবশ্যই। প্রতি মাসে আপনি 500 টাকা, 600 হাঁস থেকে যদি আপনি 500 ডিমও পান, সেক্ষেত্রে প্রতি 4,500 টাকার ডিম বিক্রি করবেন আপনার হিসাবে। তাহলে আপনি এক মাসে কত টাকার ডিম বিক্রি করবেন? মনে করেন যে 1.5 লক্ষ টাকার মতন আসবে। ডিম বিক্রি করবেন। তাহলে এক বছরে আপনি কি পরিমাণ ডিম বিক্রি করতে পারতেছেন? মনে করেন যে 1 বছর তো, ফুল বছর তো ডিম পারে না। মনে করেন ডিম দেয় হাঁসে? 4 মাস ফুল ডিম, 4 মাস। তারপর হয়তো 10টা কমবি, এরকম 10টা হয়তো আরো 10টা কমবে, এরকম আস্তে 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 কুমার তালে থাকবে। হয়তো সারা বছর থাকবে, হয়তো 100-150 এরকম থাকবে আর কি। মানে কমবে আবার বাড়বে। হ্যাঁ, আবার বাড়বে। ওই 150 থেকে আবার বাড়বে। প্রিয় দর্শক, ভাইয়ের মুখ থেকে একটা কথা শুনলাম, সেটা হচ্ছে হাঁসের ডিম পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না, একটা সিজনে আছে। সেই সিজন সময় হলে হাঁসের ডিম পর্যাপ্ত আসে না বা পারে না। এখন তার হাঁস থেকে সে একটা আয় দেখাচ্ছে যে প্রতি মাসে সে 1,00,000 টাকার ডিম বিক্রি করবেন। খামার করে প্রতি মাসে 1,00,000 টাকার ডিম বিক্রি করবেন। আচ্ছা ঠান্ডু ভাই, এই হাঁস পালন করে আপনি তো, আমি তো মনে করি আপনি অনেকটা স্বাবলম্বী। হ্যাঁ। তো নতুন যারা খামার করতে ইচ্ছুক, তারা যদি হাঁস পালন করতে চায়, তারা কি স্বাবলম্বী হতে পারবে? অবশ্যই পারবে। তারা পারবেন।
এই যে বিদেশ থেকে বা দেশের বাইরে থেকে অনেক লোক ফোন দেয় আমারে যে তারা দেশে এসে হাঁসের খামার করবে, তারা যদি ইচ্ছা করে যে করবো, তাহলে কি তারা স্বাবলম্বী হতে পারবে? অবশ্যই পারবে। আপনার মতো তারাও ইনকাম করতে পারবে? হ্যাঁ। তাই। তো এই হাঁস থেকে আপনি যদি প্রতি মাসে 1.5 লাখ টাকা ইনকাম করেন, হ্যাঁ, তাহলে তারাও আসে এই হাঁস থেকে, এই পরিমাণ হাঁস থেকে এ পরিমাণ না, তার একটু কম হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই হাঁস পালনে আপনার পূর্বে কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? না, প্রশিক্ষণ নেওয়া নাই আমার। আপনার কয় বছরের অভিজ্ঞতা? 3 বছর। 3 বছর। আপনি এই দীর্ঘ 3 বছর যাবত হাঁস পালন করে থাকেন? 3 বছর যাবত হাঁস পালন করেন। এর পূর্বে আপনার কতগুলো হাঁস ছিল? 500 হাঁস ছিল। 500 হাঁস ছিল। মানে আপনি 500ই পালেন না বেশিও পালেন? না, আমি প্রথম অবস্থায় 500 থেকে শুরু করছিলাম। ওই মনে করেন যে এবার একটু বাড়া দিছি, এখন সামনে আরো একটু বাড়ানোর আশা আছে। হ্যাঁ। কেন বাড়াবেন? বাড়াবো, এখন 500 লিও থাকা, 1000 লিও থাকা, মানে একটু মনে করেন যে এখন হয়তো মাসে হয়তো 1 লক্ষ টাকা আসে, হয়তো আমি 1000 হাঁস পারলি পারে আমার 2 লক্ষ টাকা বেশি আসবে। ও, তার মানে হাঁস মানেই লাভবান। হ্যাঁ, লাভবান। হাঁস একটা লাভবান ব্যবসা। হ্যাঁ, এ থেকে 100% লাভবান হ্যাঁ, সম্ভাবনা আছে। আল্লাহ যদি করা যায়। অবশ্যই। আপনি দীর্ঘ 3 বছরে কি পরিমাণ অর্থ উপার্জন করছেন এই খামার থেকে? আমার একটা আছে, হইছে কিছু, মনে করেন যে বলবেন না, ঠিক আছে, বুঝতে পারছি আপনার কথা। প্রিয় দর্শক, আসলে সব ব্যবসা একটা গোমর আছে। খামারের এই গোমরটা বলতে চায় না, কেন বলতে চায় সেটা আমার বুঝে আসে না। তো উনিও বলতেছে না। তারপরে আপনাদের একটা সাধারণ জ্ঞানে সেটা বোঝা যায় যে একটা লোক 500 বা 600 হাঁস থেকে প্রতি মাসে যদি 1.5 লাখ টাকা ডিম বিক্রি করে থাকেন, সেক্ষেত্রে সে 100% স্বাবলম্বী হতে পারবেন। আচ্ছা, হাঁসের কী কী ধরনের রোগ হয়ে থাকে ভাই? হাঁসের গরমে ঠান্ডা লাগে, মনে করেন যে হয়তো ডাক কলেরা হয়, মনে করেন যে প্যারালিস, প্রতিবন্ধী হয়ে থাকে, এই হলো বেশি সমস্যা। এগুলো হয়ে থাকে। হ্যাঁ। এগুলোর জন্য আপনারা কি করে থাকেন? এইগুলোর জন্য ওষুধপাতি খাওয়াই আমরা। কোথা থেকে ওষুধগুলো সংগ্রহ করেন? আমরা সাথিয়া, মনে করেন যে পশু হাসপাতালে যাই, ওইখান থেকে সাজেশন নিয়ে হয়তো অন্তেন লিখে দেয়, অন্তেন নিয়ে আমরা অন্য জায়গাতে আনি। সংগ্রহ করেন। তো আপনার এই হাঁস পালন করে করে কোনো দুর্ঘটনা ঘটেনি এ পর্যন্ত? হ্যাঁ, দুর্ঘটনা তো ঘটছেই। কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন আপনি? তো মনে করেন যে প্রথম অবস্থায় প্রথম বছর জানিনি কিছু, 102 হাঁস আমার কাটি গেছিল, মারা গেছিল। মারা গেছিল। তো 102 হাঁস মারা গেছে, তখন কি আপনার একটা জেদ হয়েছিল না হাঁসের খামার করবো না? না, জেদ হবে। একটা কথা আছে, যে প্রবাদ আছে, সেটা হচ্ছে কি, যেখানে হারাবে সেখানে না খুঁজলে অন্য পাওয়া যাবে না। ওইটাই তো। অতএব হাঁস খামার করছেন, সেই হাঁসের মধ্যে আপনাকে খুঁজতে হবে, তাহলে আপনি সেখানে খুঁজে পাবেন। আপনি 200 হাঁস হাঁটার পর আপনি নিরাশ হননি। কিছু মানুষ ব্যবসায়ী প্রতিষ্ঠানে গেলে বা ব্যবসায়ী গেলে প্রথমবার লস খেলেই ওরা ব্যবসা গোটায় নিয়ে আসে। কেন নিয়ে আসে? লস লাভ, ব্যবসার মধ্যে লস থাকতেই পারে। হ্যাঁ, এটা স্বীকার করে আপনার অবশ্যই। প্রিয় দর্শক, আমাদের এই ঠান্ডাবারে উনি দীর্ঘদিন হাঁস লালন পালনের অভিজ্ঞতা থেকে উনি বলছে যে ওনার যে হাঁসগুলো কিছু হাঁস মারা গেছিল, তারপরে তিনি নিরাশ না, তারপর আবার হাঁসের খামার করছে। এখন তার খামারে 600 হাঁস আছে। তিনি 600 হাঁস থেকে প্রতি মাসে 1.5 লাখ টাকা ডিম বেচার আশা করছে আর কি। এখন কতটুকু হবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন। প্রতিদিন যদি সে 5,000 টাকা ডিম 5,000 টাকার ডিম বিক্রি করতে পারবেন, ওনার একটা আশা। আল্লাহ তাআলা ওনার আশাটা পূরণ করুক। ভাই, হাঁসের খামার করে এই হাঁসগুলো যে আমি দেখতেছি আর কি, এইগুলো তো ছোট দিয়ে শুরু করছেন না বড় দিয়ে শুরু করছেন? না, এই বছরে বড় দিয়ে শুরু করছেন। আচ্ছা, হাঁস পালন করা ছোট দিয়ে শুরু করা ভালো না বড় দিয়ে শুরু করা ভালো? ছোট দিয়ে শুরু করা ভালো, কম খরচ হয়। হয়তো বড় হাঁস কিনবে গেলে বেশি টাকা লাগে, আর ছোট বাচ্চা আনলে পরে দেখা যায় যে হয়তো অল্প টাকাই হাঁস হয়ে যায়। তার মানে ছোট পরিশ্রম করা লাগে একটু বেশি। যাক, ছোট হাঁস বড় হাঁস টাকার ডিমান্ড অনেক বেশি লাগে। হ্যাঁ, অবশ্যই। তারপরে ছোট হাঁসের একটা পারিশ্রমিক বিষয় আছে। ছোট হাঁস যখন আপনারা আনেন, বাচ্চাগুলো যখন আনেন, তখন আপনারা এইগুলো বোর্ডিং করেন কিভাবে? এটা বোর্ডিং করা, মনে করেন যে আজ নিয়ে একটা ঘর আছে, ঘর করার পরে ওই ঘরের মাছ দিয়ে মনে করেন যে একটা বেড়া দেই। এখন কাঠ দিয়ে দেই আর বাঁশের ফাল্টি করে দেই, দিয়ে মাছ দিয়ে মনে করেন যে খোপ করে দেই। হয়তো 500 হাঁস থাকলে 4টে খোপ করলে পারে 100 করিয়া খোপে। আচ্ছা, এই একদিনকার বাচ্চা যখন আনেন, আপনারা কোথা থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন? এই বাচ্চা আমরা আনি এসির থেকে, বনগ্রাম থেকে আনেন। আচ্ছা, এই একদিনকার বাচ্চা আনার পরে আপনারা প্রথম 1 সপ্তাহ কি খাওয়ান? এটা খাওয়াই ফিট খাওয়ান। প্রথম যে 3 দিন
3 দিন তো মানুষ কিছু কিছু প্রথম আইনি সারি আমরা চিড়ে খাওয়াই, চিড়ে ভিজা কেন খাওয়ান? ভিজে খাওয়ালে নরম হয়ে থাকে, ওই জিনিসটা ছোট বাচ্চা খাইতে পারে। প্রিয় দর্শক, ভাই যখন বাচ্চাগুলো আনেন সংগ্রহ করে থাকেন ওনাদের পরিচিত একটা হ্যাচারি থেকে, ওইখান থেকে বাচ্চা আনার পরে প্রথম 3 দিন যে খাওয়ায় ওনারা চিরা ভিজা খান। কেন খাওয়ায়? কারণ চিরা ভিজালে অনেকটা নরম থাকে, আর নরম জিনিস হাঁসগুলো বাচ্চাগুলো খেতে পারেন, শক্ত জিনিস খেতে পারেন না, এই জন্য ওরা চিরা ভিজা খান। আচ্ছা, প্রথম 3 দিন আপনি চিরা ভিজা খান, তারপর প্রথম সপ্তাহে তারপরে আপনি কি খাওয়ান? তারপর গুঁড়ো ফিট খাওয়াই। গুঁড়ো ফিট কত, মানে ছোট, একদম ছোট একবারে? কোথায় পান এই ফিটগুলা? শেষ দোকানে গেলে পাওয়া যায়, বাজারে গেলে পাওয়া যায় এগুলো। এই ফিটের নাম কি? এটা মনে করেন যে এই যে গাজীপুর যে ফিটটা আছে, ফিট মানে বয়লার স্ট্যাটাস যাকে বলে, এই ফিটগুলো খাওয়ায় থাকেন। আচ্ছা, এই ফিটগুলো খাওয়ান কতদিন পর্যন্ত খাওয়ান এই ফিটগুলো? মনে করেন যে 500 হাঁস হলে তাও তো 10 খান ফিট খাওয়ান লাগবে। হ্যাঁ, কতদিন পর্যন্ত খাওয়ান? তাও 15 দিন 20 দিন। হ্যাঁ, 15 দিন 20 দিন বা 17 দিন খাওয়ানোর পর তারপর আপনারা কি খাওয়ান? তারপরে হয়তো গম কিছু আনি, হয়তো সালটা লাইনে মিক্সার করে হালকা ভাবে ওইটা ধরা দেই আর কি। ওইটা খাওয়ার অভ্যাস করি, কিছু ধান মিক্সার করে দিলে পরে ওইটা আস্তে আস্তে ধানটা ধরে গেলে তার সমস্যা হয় না। তার মানে এটা তো একটা ঝামেলা, তাই তো? প্রিয় দর্শক, আসলে হাঁস পালনের অনেকটাই অভিজ্ঞতার প্রয়োজন আছে। যদি অভিজ্ঞতা না থাকে তাহলে একটু সমস্যায় হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে হাঁসের বাচ্চা যখন সংগ্রহ করবেন সেটাতে যখন ভোটিং করবেন, একটা জায়গা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। রাখার পরে সেই জায়গাতে হাঁসগুলো তার নির্দিষ্ট খাবার দিতে হবে এবং নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিনে খাবারগুলো পরিবর্তন করার প্রয়োজন হয়। কেন? কারণ হাঁস যখন একটু বৃদ্ধি পায় বা বড় হয়, সেক্ষেত্রে হাঁসের যে খাবারের একটা পরিবর্তন সেটা করতে হয়। কারণ প্রথম 7 দিন বা 17 দিন তারা ফিড খাওয়ায় থাকেন হাঁসের। আচ্ছা, 7 দিন বা ফিড খাওয়ানোর পরে হাঁসের গ্রোথটা কিরকম আসে, মানে হাতটা কিরকম স্বাবলম্বী হয়ে থাকে? হ্যাঁ, ভালো, অনেক ভালো, অনেক ভালো আসে। ফিডটা খাওয়ানোর কারণে কি অন্য কিছু খাওয়ানো যায় না? না, অন্য কিছু খাওয়ালে তো সমস্যা হয়ে যাবে, খাবেও না বা হ্যাঁ, ওটা গুঁড়ো জিনিস, হয়তো খাইলে পারে শরীরটাও ভালো থাকে, মনে করেন ভিটামিন যুক্ত, এই জন্য আপনারা খাওয়াই থাকেন। প্রিয় দর্শক, আসলে ভাই যে কথা বলছেন যে বাচ্চা পালন করে যে ফর্মুলাগুলা, এই ফর্মুলাগুলোতে হাঁসের খাবারের সাথে যে ফিডটা খাওয়ানো হয়, কেন খাওয়ানো হয়? কারণ হচ্ছে ফিটে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন থাকে, সব ধরনের ভিটামিন থাকে। এই ভিটামিন সংমিশ্রণে আসলে খাবারটা তৈরি করা থাকে, আর এই খাবারগুলি হাঁসের খাওয়ালে অনেকটা গ্রোথ বা বৃদ্ধি পেয়ে থাকে। এই জন্য হাঁসের 17 দিন পর্যন্ত বা 18 দিন পর্যন্ত আপনারা ফিট খাওয়া থাকেন। তারপরে যে ধান বা গম সাল বা গম মিক্স করে দেন, এটাও মিক্স করে খাওয়ার প্রয়োজন। তারপরে কি আর পুনরায় কি ফিট খাওয়ানোর প্রয়োজন আছে? না। তারপরে গম খাওয়ানোর পরে বা সাল খাওয়ানোর পরে তারপর আপনারা কি খাওয়ান? দান চলে, হালকা দান চলে, আর বিলে খাদ্য আছে না, তারপরে শামুক খাচ্ছে। আচ্ছা, এই হাঁসের আপনার কয়দিন পরে আপনার ডাক প্লে বা ডাক কলার দুটি রোগ হয়ে থাকে আমরা শুনছিলাম, এই রোগগুলোতে কয়দিন পরে প্রথম ভ্যাকসিনটা করতে হয়? প্রথম ভ্যাকসিন করি 28 দিন পর। 28 দিন পরে। তারপর দ্বিতীয় যে ডাক কলেরা ভ্যাকসিন কয়দিন পরে? তারপরে মনে করেন যে 15 দিন 20 দিন পরে ওটা করা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আচ্ছা, ডাক প্লে বা ডাক কলের তো একটা লক্ষণ আছে, এই লক্ষণটা কি দেখে বোঝা যায় যে হাঁসের এই লক্ষণটা বোঝা যায় কি? হাঁসটা হয়তো দেখা যাচ্ছে সুস্থ হাঁস, দাম করে এইরকম হয়ে গেল, হয়তো ডাক কলেরা কিংবা ডাক পেলে ধরলো, ওই হাঁস পায়খানা যদি সবুজ পাতলা করে, মনে করেন যে ওইটা ডাক কলেরা। হ্যাঁ, ওইটা বোঝা যায়। আর ডাক প্লেটা বোঝেন কিভাবে আপনারা? ডাক প্লেটা ওই মনে করেন যে শুনে পাতলা হাঁটতেছে, এটাই বলে কলেরা। আমি একটা কথা শুনছিলাম ভাই, ডাক প্লে যখন হয় হাঁসের, আসলে পাটা পড়ে যায় বা পা প্যারালাইসিস যাকে বলে, ওটা তো মনে করেন যখনই পাতলা, প্রথম অবস্থা পাতলা ধরনের পায়খানা করবি, আস্তে আস্তে খাওয়া বন্ধ হবি, তখন হাত পা এমনি ভেঙে পড়বি, তখন আর কি স্টক করে মানুষ প্যারালাইসিস সেরকম হয়ে যাবে। ওইটাই। প্রিয় দর্শক, ঠান্ডার সাথে গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আসলে এই ডাক পেলে হলে মানুষের যেমন শরীরের মধ্যে একটা ক্যালোরি থাকে বা পুষ্টিকর জিনিস হয়, সেগুলো বিভিন্ন জায়গার দিকে বের হয়ে থাকে, সেটা মানুষেরও হয়ে থাকে, এমনও প্রাণী হাঁসের তারও হয়ে থাকে। যখন পাতলা পায়খানা হবে তখন তার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা কোনো ভিটামিন কাজ করে না, সেক্ষেত্রে তার সমস্যাটা হবে, তার শরীরটা পড়ে যাবে বা শরীর দুর্বল হয়ে যাবে, তখন তার এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে। আর ডাক প্লেয়ারতে সাধারণত এই হওয়ার পরে যখন পাওয়া শেষ হওয়ার পরে বা প্যারালাইসিস, ঘাড় ব্যথা, এই ধরনের লক্ষণ দেখা যায়। আর ডাক কলেরা যেটা বললেন উনি সবুজ পায়খানা করেন,
এটা হলে হাঁসের বুঝতে হবে যে হাঁসের ডাক কলেরা হয়েছে। আর পা মচকে গেলে বা পা ঘাড় ব্যাকা হলে এটা বুঝতে ডাক প্লে হয়েছে। এই লক্ষণগুলো দেখে বুঝতে হবে ডাক কলেরা বা ডাক কলেরা হয়েছে। যারা নতুন খামারি, যারা নতুন খামার করবেন, তারা যদি হাঁসের বাচ্চা বা পালন করতে চান, এই আমাদের এই ঠান্ডু ভাইয়ের সাথে যোগাযোগ করলে বা ওনার সাথে পরামর্শ নিলে আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনাদের সাথে আপনি ভালো সঠিক পরামর্শ দিয়ে থাকবেন। আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ঠান্ডু ভাইয়ের খামারের সফলতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।